একদিন জুমে বসবো না, সো জুমে আমরা হচ্ছে একদিন গল্প করবো না অনেক, ঠিক আছে? ঠিক আছে, চলো, ঠিক আছে, চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা প্রথমে দেখো, আগের দিন যে সূত্র দেখেছিলাম সেই সূত্র ছিল হচ্ছে ভি সমান সমান এফ ল্যামডা, যেখানে ভি এর পরিচয় আমরা জেনেছিলাম তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ, এফ ছিল হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, কম্পাঙ্ক, আর ল্যামডাকে আমরা বলতাম তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, ল্যামডাকে আমরা বলতাম তরঙ্গ দৈর্ঘ্য। এবং আমরা আরও একটা তথ্য দেখেছিলাম, সেটা হচ্ছে এফ যতক্ষণ মাধ্যম সেম, মাধ্যম যদি সেম থাকে, তারপর তাপমাত্রা যদি সেম থাকে, তাহলে ভিও সেম হয়। এবং যদি উৎস সেম থাকে, উৎস সেম থাকে, তাহলে এফ সেম হয়। তো চলো এই টপিক রিলেটেড আমরা কিছু জিনিসপত্র, কিছু ম্যাথ প্রবলেম দেখে ফেলি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো প্রথম প্রশ্ন চট করে তুলে ফেলবা। তোলার জন্য সময় হচ্ছে মাত্র 27 মিনিট। তোলার জন্য সময় দিলাম মাত্র 27 মিনিট। এ কি টাইমার আসতেছে না কেন? ও এমনি আনে, হাই হাই, কি ব্যাপার, আমি কি ভুলে গেলাম নাকি? আচ্ছা, তোমরা কি আবার বদদোয়া দিচ্ছ নাকি আমাকে? কি ব্যাপারটা কি? এই 27 মিনিট, সরি, আমি 30 সেকেন্ড দিতে চাইছিলাম, বুঝছো? এই তোমাদের সাথে দুষ্টুমি করলেই দেখি যে আমার বলে যায়। সত্যি কথা বলছি, বোর্ড ঠিক হয়ে গেছে। কি রে ভাই? হ্যাঁ, না তোমাদের সাথে তো কোনো আয়রনি করা যাবে না এখন থেকে আর। এই 30 সেকেন্ড সময় দিলাম, প্রশ্নটা তুলে ফেলো তো তাড়াতাড়ি। 30 সেকেন্ড সময় দিলাম, প্রশ্নটা তুলে ফেলো। আমি বিশ্বাস করো, গতকালকের ক্লাসেও স্মার্ট বোর্ড নিয়ে মজা করতে চাইছিলাম, বুঝছো? তারপরে আমার আগের দিনের কথা মনে হয়েছে যে এর আগের একবার মজা করার পরে স্মার্ট বোর্ড ফ্লিপ করা শুরু করছিল। তারপরে অনেক কষ্ট করে নিজেকে সংযম করছি। আজকে আবার মনে করছিলাম যে আজকে একটু মজা করব, কিন্তু যে অবস্থা দেখতেছি, আমি আজকে সৎ থাকবো, ভালো থাকবো, কোনো ভেজাল করব না। রমজান মাসটা শেষ হোক, তারপরে আবার যাই বলার বলবো। ঠিক আছে, আসো। তো আমরা প্রথম প্রশ্ন দেখি। দেখো এখন কি স্মুথ কাজ করতেছে। অথচ একটু আগে ঘড়ি আসতেছিল না, টাচ কাজ করতেছিল না। এই কি আমার সাথেই কেন এরকম হয়? যাই হোক, দেখো, একটা শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে 1020 মিটার দূরত্ব অতিক্রম করে। এই শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হলে তরঙ্গের পর্যায়কাল কত নির্ণয় করো। তাইলে ভাইয়া দেখো কি কি দেওয়া আছে। তরঙ্গের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে ল্যামডা দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। ল্যামডা সমান সমান হচ্ছে 0.5 মিটার। কথা বুঝছো? এই যে তরঙ্গের দৈর্ঘ্য দেওয়া মানে এটাই হচ্ছে আমাদের ল্যামডা দেওয়া। ঠিক আছে, এরপরে বলছে পর্যায়কাল বের করতে। ভাইয়া ল্যামডার সাথে পর্যায়কালের তো সম্পর্ক নাই। যদি এফ এর সাথে সম্পর্ক বুঝতাম, এফ সমান 1/t আসতো। তাহলে এখানে আসলে আমাদের ওই যে ভি সমান সমান এফ ল্যামডা থেকে জিনিসটা আসতে হবে, কারণ আমরা এফ সমান জানি 1/t ইন্টু ল্যামডা। তাহলে এখান থেকে টি সমান সমান লেখা যাবে ল্যামডা ডিভাইডেড বাই ভি। এন্ড বাই ল্যামডা জানি, ভি তো জানি না। তো ভি মানে কি ছিল? তরঙ্গের বেগ ছিল, তরঙ্গের বেগ ছিল। দেখো তরঙ্গের বেগ আমাদের কোথাও বলা নাই, কিন্তু একটু ভিন্নভাবে বলা আছে। ভিন্নভাবে বলা আছে কেমন? 3 মিনিটে 1020 মিটার দূরত্ব নাকি তরঙ্গটা অতিক্রম করে। তাহলে আমরা যদি বেগ বের করতে চাই, তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ যদি বের করতে চাই, ভি সমান সমান এস বাই টি। তো ভাইয়া এখানে এস এর মান হচ্ছে 1020 মিটার। 1020 মিটার। মনে হচ্ছে বিকাশে টাকা পাঠাচ্ছি, ওই যে খরচ সহ 1000 টাকা পাঠালে 1020 টাকা। যাই হোক, 1020 মিটার এবং 3 মিনিটে, 3 মিনিটে 1020 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে 3 মিনিট মানে কত সেকেন্ড? 3 ইন্টু 60 সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো ভি এর মান কত আসে? 1020 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 60।
এটার মান আসে 5.67, আমি কি ঠিক লিখলাম? 5.67 মিটার পার সেকেন্ড। 1020 ডিভাইডেড বাই 60 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো, যেহেতু আমাদেরকে বলেছে পর্যায়কাল নির্ণয় করতে, তাহলে পর্যায়কাল টি সমান সমান হবে ল্যামডা ডিভাইডেড বাই ভি। তাহলে ল্যামডার মান হচ্ছে 0.5, এটা ছিল মিটার, আর এখানে হচ্ছে 5.67। তাহলে বস 0.5কে অ্যান্সার দিয়ে ভাগ করলে আসে 0.088 সেকেন্ড। ডান ডানা ডান ডান, শেষ। আশা করি সবার মিলেছে। কেমনে মানে কেমনে কি? ঠিক আছে, সিম্পল, একদম সিম্পল, গুড। পরের প্রবলেমেই চলে যাই। পরের প্রবলেম তুলে ফেলো, ঝট করে তুলে ফেলো, ঝট করে দেখে চট করে তুলে ফেলো। সময় কি 30 সেকেন্ড দিব? সময় কি 30 সেকেন্ড দিব? সময় কি 30 সেকেন্ড দিব? এই যে দেখছো, এখন কোনো দুষ্টামি করতেছি না, কত সুন্দর না তোমাদের আসলে নজরটা সেই। হ্যাঁ, তোমাদের নজরের চোটে দেখি বোর্ডের মধ্যে ডিস্টার্ব শুরু হয়ে যায়। কি এরা কারা, কোত্থেকে এলো এরা? লিখেছ, কোনো মাধ্যমে 480 হার্জ এবং 320 হার্জ কম্পাঙ্কের দুইটা শব্দের তরঙ্গের পার্থক্য 2 মিটার হলে মাধ্যমে শব্দের বেগ কত হবে নির্ণয় করো। দেখো ভাই, কতগুলা বোর্ডে কতবার করে আসছে দেখো। সো আমাদের এখানে কোনো মাধ্যমে 480 হার্জ এবং 320 কম্পাঙ্কের দুইটা শব্দ তরঙ্গ, বুঝছো? দুইটা শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য বলে দিচ্ছে 2 মিটার। মাধ্যমে শব্দের বেগ কত হবে? ভাইয়া বলো তো, একই মাধ্যমে, খেয়াল করো মাধ্যমটা সেম, কিন্তু মাধ্যম সেম মাধ্যমে দুইটা কম্পাঙ্কের শব্দ আমরা যখন তৈরি করছি, তখন সেই দুইটা শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলছে 2 মিটার। তাহলে দেখো, দুইটা শব্দ যেহেতু, তাইলে আমরা ভি সমান এফ ল্যামডা সূত্র তো লিখব, কিন্তু খেয়াল করো একই মাধ্যমে হওয়ার কারণে ভি সেম, একই মাধ্যমে হওয়ার কারণে কি সেম? ভি সেম। সো যেহেতু সেম মাধ্যম সেম বলে ভি সেম, কিন্তু দুইটার এফ যেহেতু আলাদা, তাই তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হবে। f1 ল্যামডা 1 সমান সমান f2 ল্যামডা 2। এখন দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার। বলো তো ভাইয়া, যদি f1 এর মান হয় 480 হার্জ এবং f2 এর মান যদি হয় 320 হার্জ, এই দুইটার মধ্যে বলো তো কার ল্যামডার মান বেশি হবে? ল্যামডা 1 না ল্যামডা 2? কার ল্যামডার মান বেশি হবে বলো তো? কোন ল্যামডার মান বেশি হবে বলো তো? ল্যামডা 1 নাকি ল্যামডা 2? দেখো, যেহেতু গুণফলটা কনস্ট্যান্ট, তাহলে যখন f বড় তখন ল্যামডা ছোট, যার f ছোট তার ল্যামডা কিন্তু বড়। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারি কি, দেখো যে যদি f বড় হয় তার ল্যামডা ছোট, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি ল্যামডা 1 এর মান ছোট, ল্যামডা 2 এর মান বড়, কারণ f এর মান আর ল্যামডার মান দুইটা গুণ করে তো একটা কনস্ট্যান্ট v হচ্ছে, মাধ্যমে বেগ থাকে সেম। তাহলে যার f এর মান ছোট তার ল্যামডা বড় হতে হবে, কারণ গুণফলটা তো v এর সমান হতে হবে। যার f বড় তার ল্যামডা ছোট হতে হবে। তাহলে f1 এর মান যেহেতু বড় ছিল, তার ল্যামডা 1টা ছোট, আর যার f2 ছোট তার ল্যামডা 2 এর মান কত? বড়। তার মানে দেখো, বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার। তাহলে আমাদের কি ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 হবে না? যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার, তাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 সমান সমান হবে 2 মিটার। কথা বুঝছো? এটা যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু হবে না। সো আমাদের দেখো, এখান থেকে ল্যামডা 2 যেহেতু আমাদের বেগ বের করতে বলছে, v সমান সমান f ল্যামডা জানি, ল্যামডা 2 সমান কি লেখা যায়? v ডিভাইডেড বাই f2 মাইনাস v ডিভাইডেড বাই f1 ইজ ইকুয়ালস টু 2। এখান থেকে v যদি কমন নেওয়া হয় তাহলে 1 বাই f2 মাইনাস 1 বাই f1, এটা সমান সমান 2। তাহলে এখান থেকে যেটা আসে v ইন্টু
যাই হোক, হিসাব নিকাশ করো। 1/320 মাইনাস 1/480। তাহলে এখান থেকে 2 লিখে ফেললে ভি এর মান কত হয় দেখে ফেলবা। তাহলে 1/320 মাইনাস 1/480, এখান থেকে যা আসবে এটা আসে 1920। ভি এর মান কত আসে? 1920 মিটার পার সেকেন্ড। তাহলে বস এইটাই হলো আমাদের আনসার। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ডান 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 ডান। চলো, এটা 1 নাম্বার ছিল। এটা ছিল আমাদের 1 নাম্বার ম্যাথ। তারপরেরটা 2 নাম্বার ম্যাথ, তারপরেরটা 3 নাম্বার ম্যাথ। সবাই তুলে ফেলো 3 নাম্বার ম্যাথটা। 3 নাম্বার ম্যাথটা তুলে ফেলো। রাজশাহী বোর্ড 11, যশোর বোর্ড 9, চট্টগ্রাম বোর্ড 9। আচ্ছা দেখি তো 13 সালের প্রশ্ন আছে কিনা কোনো? 13 সালের প্রশ্ন নাই। আমি তো 13 সালে পরীক্ষা দিছিলাম। আমি আর তোমাদের অপূর্ব ভাইয়া 13 সালে পরীক্ষা দিছিলাম। তোমাদের অপর ভাইয়া পরীক্ষা দিচ্ছে 15 সালে। তোমরা পরীক্ষা দিচ্ছ কত সালে? 26 সালে। এই বুড়া বলছিস কেন? কাকে বুড়া বলছিস? আকাশ খান? বলবি সিনিয়র। এই বুড়া কি রে? বুড়া কি? ওকে, সো দেখো 2টা শীর্ষালক লেখা হয়েছে, সবার লেখা শেষ। দেখো 2টা শীর্ষালকার কম্পাঙ্ক দেওয়া আছে। কম্পাঙ্ক দেওয়া আছে। F1 সমান সমান 128 হার্জ আর F2 is equals to 384 হার্জ। তোমরা যখন কখনো লিগের খেলাগুলো দেখছো, লিগের খেলাগুলোতে দেখবা ওই অনেকগুলা টেলিকাস্ট করে হচ্ছে ওই যে কিছু অ্যারাবিয়ান চ্যানেল কিছু টেলিকাস্ট করে, ওদের কমেন্ট্রি একটু শুনে দেখো ভাই রে ভাই, কমেন্ট্রি শুনলে অনেক অনেক মজা লাগে। দেখো 2টা শীর্ষালকার কম্পাঙ্ক দেওয়া আছে। বায়ুতে শলাকা দুটি হতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তাহলে যেহেতু বলছে বায়ুতে শলাকা 2টা, শলাকা মানে বুঝছো শীর্ষালকা। তোমরা কি তোমাদের ওই যে ল্যাবে কি বলে, তোমাদের ফিজিক্স ল্যাবে, কলেজের যে ফিজিক্স ল্যাব, তোমাদের যে কলেজের ফিজিক্স ল্যাবের মধ্যে এইরকম টাইপের এই যে শীর্ষালকা দেখছো কোনো? নিচে লিখে দিই শীর্ষালকা, নাইলে ভাবনা যে মনে হয় গুলতি আঁকছি কোনো। শীর্ষালকা একটু দেখো তোমাদের কলেজে, এগুলাকে বলে টিউনিং ফর্ক বা শীর্ষালকা। দেখছো জীবনে? বললো না যে ভাই কলেজেই তো যাই না, কলেজে না গেলে অবশ্য ভালো। সো এটা হচ্ছে টিউনিং ফর্ক বা শীর্ষালকা। তো এই শীর্ষালকা 2টা, একটা হলো 180 হার্জ, একটা হলো 384 হার্জ। তার মানে কি জানো, এই শীর্ষালকার যদি আমি একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিই শীর্ষালকাটাকে, তাহলে শীর্ষালকা তো কাঁপবে। সো এইটা একটা শীর্ষালকা সেকেন্ডে 128 বার করে কাঁপবে। আরেকটা শীর্ষালকার বৈশিষ্ট্য এমন যে তার একটা ধাক্কা দিলে বা তাকে একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিলে সে সেকেন্ডে 384টা করে কম্পন সম্পন্ন করে, পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। বুঝতে পারছো? সো তাহলে দেখো এটা কি প্রোথেলাস? প্রোথেলাস জানি কি, আমার না চেনা চেনা লাগতেছে। হাইড্রা না, প্রোথেলাসটা খুব চেনা লাগতেছে। এটা কি যেন ছিল প্রোথেলাস? এটা কি ফুলের কোনো কিছু? যাই হোক, তাহলে দেখো বায়ুতে শলাকা 2টি হতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করে। তাহলে যেহেতু ভি সেম, ভি সমান সমান ভাইয়া F1 ল্যামডা 1 সমান সমান F2 ল্যামডা 2। তাহলে যেহেতু আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে, তাহলে ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইজ ইকুয়ালস টু কি হবে? F2 ডিভাইডেড বাই F1। ভেরি গুড। তাহলে F2 এর মান হচ্ছে 384 এবং F1 এর মান হচ্ছে 128। সো কাটাকাটি করলে কি 3:1 আসে। সুতরাং তরঙ্গ দৈর্ঘ্যের যে অনুপাত সেটা হচ্ছে 3:1। 3:1 আমি তোমাদেরকে বিশ্বাস করি। সো এই কারণে মনে করো না যে আমি আবার ক্যালকুলেটারে হিসাব করতেছি। রোজা রমজান মাসে এগুলো করা যাবে না। দেখো দেখো এই যে দেখছো কোর্সি আবার স্লো হয়ে গেছে। যাই হোক, বলো কোনো একটা মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কম্পাঙ্ক কত নির্ণয় করো। ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-21 সালে আসা। 2020-21 সাল মানে বুঝতেছো, এরা হচ্ছে করোনার ব্যাচ, এরা হচ্ছে কোভিডের ব্যাচ।
সো কোভিডের ব্যাচে তোমার এই মানে ওরাই কিন্তু লাস্ট ব্যাচ যারা তরঙ্গ অধ্যায়টা পড়ে গেছে। এরপরে কিন্তু আর তরঙ্গ অধ্যায় নিয়ে অ্যাডমিশন টেস্টে কোনো প্রশ্ন নাই। মেডিকেল ব্যাচে কিছু প্রশ্ন থাকতে পারে, ওদের তো ফুল সিলেবাসে পরীক্ষা হয়ে আসতেছে সবসময়, কিন্তু তাছাড়া ওদের মানে মেডিকেল ছাড়া যারা ঢাকা ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, এটা হলো লাস্ট ব্যাচ যারা তরঙ্গ অধ্যায়টা পড়ছে। তোমাদের মিফতাহুল সিয়াম ভাইদের ব্যাচ, তারপর সারোয়ার ইমন ভাইদের ব্যাচ, ওরা লাস্ট পড়ছে এই চ্যাপ্টার, তারপরের ব্যাচগুলো আর পরে নাই। সো দেখো, একটা মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ দেওয়া আছে v সমান 320 মিটার পার সেকেন্ড, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। তাহলে ভাইয়া কম্পাঙ্ক বের করছি, v বাই ল্যামডা, তাহলে এখান থেকে c হচ্ছে আনসার। ডানাডান ডান। পরেরটা, এগুলা তুলতে যায় না, এগুলো তো ছোট। কুয়েট 2005-06 সালের প্রশ্ন। একটা তরঙ্গের পর্যায়কাল দিয়ে দিছে, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছে, তরঙ্গের বেগ বের করতে বলছে। ভেরি সিম্পল। সো এখান থেকে দেখো, পর্যায়কাল t সমান হচ্ছে 0.25 সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 0.624 এত মিটার। তাইলে বলছে তরঙ্গের বেগ বের করো, v f ল্যামডা, বা আমরা এভাবে লিখতে পারি ল্যামডা বাই ক্যাপিটাল T। তাহলে ল্যামডার মান হচ্ছে 0.624, এটা হচ্ছে 1/4 বা 0.25, এটাকে 4 দিয়ে গুণ করলে যা হয় তাই, 0.624 ডিভাইডেড বাই 0.25, এটা কত আসে? 2.496। এক নাম্বারটা আসে, তাই না? এক নাম্বারটা আসে, থ্যাংক ইউ, যাক গুড। তারপরেরটা, একটা শীর্ষলাকা 2.5 মিটার দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করতে পারে, তরঙ্গের বেগ এত হলে শীর্ষলাকার কম্পাঙ্ক কত? হোমওয়ার্ক থাকলেও করে ফেলবা। v f ল্যামডা, পারবা না? এটা করে ফেলবা। পরেরটাতে যাচ্ছি, এটা তুলে ফেলো প্রশ্নটা, প্রশ্নটি তুলে ফেলো, প্রশ্নটি তুলে ফেলো। তোলা শেষ। তোলা শেষ না? তুলে ফেলো, ঝটপট তুলে ফেলবা, ঝটপট তুলে ফেলবা। ঠিক আছে, শুরু করি। শেষ। দেখো, দুইটা শীর্ষলাকার কম্পাঙ্ক, এটা কত নাম্বার ম্যাথ? এমসিকিউ গুলো বাদ দাও, এমসিকিউ গুলো ম্যাথের মধ্যে ফেলাও না, এটা 4 নাম্বার ম্যাথ। এইটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ, চট্টগ্রাম বোর্ড 2009 সাল। দেখো কি বলছে, দুইটা শীর্ষলাকার কম্পাঙ্কের পার্থক্য বলা আছে 218 হার্জ। বাতাসে শলাকা দুইটা যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটির 2টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অপরটার 3টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। এর মানে কি? তো মনে করো আমাদের কাছে 2টা শীর্ষলাকা আছে, আমাদের কাছে 2টা টিউনিং ফর্ক আছে, এইটা একটা টিউনিং ফর্ক এবং আরেকটা টিউনিং ফর্ক হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা আরেকটা টিউনিং ফর্ক। তো ভাইয়া কি হলো? দেখা গেল আমাদের এটারে যখন কাঁপানো হয়েছে তখন এইটা কি একটা তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ সৃষ্টি করবে না? এইটা একটা তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ সৃষ্টি করবে তো, নাকি? তো দেখা গেল যখন এইটাকে কাঁপানো হয়েছে, যখন এইটাকে কাঁপানো হয়েছে তখন ওকে, যখন এটাকে কাঁপানো হয়েছে তখন একটু বেশি, হ্যাঁ, একটাকে কাঁপানো হয়েছে সেটা একটা তরঙ্গ তৈরি করছে, আরেকটাকে কাঁপানো হয়েছে সেটা দেখা গেছে সেটাও একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করছে। দেখো, তো একটু এলোমেলো হয়ে গেছে, যাই হোক অসুবিধা নাই। যেটা বলছে দেখো, দুইটা শীর্ষলাকার কম্পাঙ্কের পার্থক্য 218 হার্জ। তাহলে বলো তো, যার তরঙ্গ দৈর্ঘ্য বড় তার কম্পাঙ্ক কি ছোট না? যেহেতু একই মাধ্যমে আমরা এটাকে
নাড়ানো চাড়ানো করছি, একই মাধ্যমে এটাকে আমরা নাড়ানো চাড়ানো করছি, তাহলে বলো তো যে যেটার এখানে কত ল্যামডা আছে? এইখানে আছে 2 ল্যামডা 1, তাই তো? আর এইখানে কত ল্যামডা আছে বলো তো? এটা 1 ল্যামডা, এখানে 2 ল্যামডা, এখানে 3 ল্যামডা। তাহলে টোটাল এখানে আমাদের আছে হচ্ছে 3 ল্যামডা 2। অর্থাৎ এই শূর্ষলাকা যে তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করছে আর এই শূর্ষলাকা যে তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করছে, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। সম্পর্কটা কি? সম্পর্কটা বলছে তাদের একটার, ধরো এইটা, তাদের একটার 2টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, এই যে এই শূর্ষলাকার 2টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অপরটার 3টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। অপরটার 3টা, 1টা 2টা 3টা তরঙ্গ দৈর্ঘ্যের সমান। কথা বুঝছো? এই শূর্ষলাকাটার 2টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য এই শূর্ষলাকা দিয়ে সৃষ্ট 2টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য এই শূর্ষলাকা দিয়ে সৃষ্ট 3টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তার মানে দেখো আমরা এখান থেকে যেটা পাই বলো তো, কোন তরঙ্গ দৈর্ঘ্যটা বড়? ল্যামডা 1টা বড় না? এখান থেকে দেখে বোঝা যাচ্ছে ল্যামডা 1টা বড়, ল্যামডা 2টা ছোট। তাহলে ভাইয়া বলো তো কোন শূর্ষলাকাটার ফ্রিকোয়েন্সি বড়, কোনটার ছোট? দেখেই বুঝতে পারছো যেহেতু ল্যামডা 1টা বড়, তার মানে অবশ্যই F1 ছোট, F2 কিন্তু বড়। কথা ঠিক আছে? F1 ছোট, F2 কিন্তু বড়, কারণ F ল্যামডার গুণফল তো কনস্ট্যান্ট। ল্যামডা যদি বড় হয় F তাইলে ছোট হবে, ল্যামডা যদি ছোট হয় F তাইলে বড় হবে। তাহলে আমরা এখান থেকে ছবির মাধ্যমে তো দেখলাম, তুমি ছবি না এঁকেও চিন্তা করতে পারতা। কিভাবে দেখো? যেহেতু আমাদেরকে বলে দিছে যে একটার 2টা তরঙ্গ দৈর্ঘ্য আর একটা তরঙ্গের 3টা তরঙ্গ দৈর্ঘ্যের সমান। হ্যাঁ, একটা তরঙ্গের 2টা ল্যামডা আর একটা তরঙ্গের 3টা ল্যামডার সমান। তাহলে এখান থেকে আমরা যেটা পাই দেখো, ল্যামডা 1 সমান সমান 3/2 ইন্টু ল্যামডা 2। বলো তো এখান থেকেও কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে ল্যামডা 2 এর মানটা ছোট, ল্যামডা 1 এর মানটা বড়? এই যে এখান থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সুতরাং ল্যামডা 1 এর মানটা বড়, ল্যামডা 2 এর মানটা হচ্ছে গিয়ে ছোট। ক্লিয়ার? এখন কথা সেইটা না, কথা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে যে শলাকা দ্বয়ের কম্পাঙ্ক কত, অর্থাৎ F1 এবং F2 এই দুইটার মান বের করতে বলছে। ভালো কথা, তাহলে আসো আমরা চেষ্টা করি। V সমান সমান F ল্যামডা, সূত্র তো এতক্ষণ একটাই শিখছি, F1 ল্যামডা 1 সমান সমান F2 ল্যামডা 2। তো আমাদের এখান থেকে F1 ল্যামডা 1 সমান সমান যদি আমি বসাই 3/2 ল্যামডা 2 সমান সমান F2 ইন্টু ল্যামডা 2। ভাইয়া খেয়াল করে দেখো, ল্যামডা 2 ঢিচিয়া কাটাকাটি হয়ে গেল। তাহলে এখান থেকে কি থাকে? আমরা দেখতে পাচ্ছি F1 এর সাথে 2/3 গুণ করলে আসতেছে F2। ঠিক আছে? তার মানে এই একটা সম্পর্ক আমরা পেলাম। কিন্তু ভাইয়া F1 এর মানও জানি না, F2 এর মানও কিন্তু জানি না। সো তাহলে আমাদের আরেকটা সমীকরণ লাগবে। দুইটা সমীকরণ না হলে দুইটা আননোন তো আমরা সলভ করতে পারবো না। আরেকটা সমীকরণ কোনটা দেওয়া আছে? বলা আছে দুইটা শূর্ষলাকার কম্পাঙ্কের পার্থক্য। তাহলে দেখো যেহেতু F2 এর মান বড়, এখান থেকেও দেখে বুঝতেছো F2 বড়, F1 কিন্তু ছোট। তাহলে আমরা ক্লিয়ারলি এখান থেকে লিখতে পারি F2 মাইনাস F1 সমান সমান হচ্ছে 218 হার্জ। 218 হার্জ। ঠিক আছে? তাহলে দেখো F1 সমান কি ছিল? 2/3 F2। তাহলে আমরা এখান থেকে দেই F2 মাইনাস 2/3 অফ F2 সমান সমান 218। সো আমাদের কিন্তু এইটা কিন্তু 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা F2 এর মান যদি লিখি 1/3 অফ F2 সমান সমান হচ্ছে 218। তাহলে F2 এর মান একটা বের হয়ে যাবে এবং এই সমীকরণ থেকেই আমরা কিন্তু F1 এর মান কত পেয়ে যাব। সুতরাং F1 সমান সমান F2 এর মান যা পাবো সেখান থেকে 218 বাদ দিলেই হয়ে যাবে। তাহলে ভাইয়া কত আসে? 218 গুণ 3, এটা আসে 654 হার্জ, এবং 654 থেকে 218 বাদ দিলে আসে 436 হার্জ। 436 হার্জ। কি ঠিক আছে? ভেরি গুড। সহজ জিনিস না? বলো তো এগুলা কি খুব কঠিন না? কিন্তু এই প্রবলেম দেখো, এগুলো কিন্তু বোর্ডে যেহেতু আগেও আসছে, বোর্ডে সামনেও আসবে। বোর্ডে অনেক দিন আসে না, যেহেতু বোর্ড পরীক্ষার প্রশ্নই এতদিন ছিল না এই অধ্যায় থেকে। কিন্তু যেহেতু গত বছর মানে আগের বছরগুলোতে বোর্ড এরকম আসছে, তাই কলেজ যখন প্রশ্ন করবে তোমার এই বোর্ড পরীক্ষা ঘেটেই প্রশ্ন করবে। তাই খুব সম্ভাবনা ইয়ার ফাইনাল পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো তুমি পাইতে পারো। ঠিক আছে?
এই চ্যাপ্টার তো এসএসসিতেও ইজি ছিল, ইন্টারেও ইজি, একদম ঠিক বলছো, কোনো ডাউট নাই। ওকে, পরের প্রবলেমটা দেখো তো কি বলছে। বায়ু এবং পানিতে 300 হার্জ কম্পাঙ্কের একটা শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলছে। এইবার খেয়াল করো, খুব চমৎকার প্রশ্ন। তুলে নাও তুলে নাও তুলে নাও, আগে তুলে নাও, তুলে নাও। যদি শর্ট সিলেবাস দেয় তাহলে আমরা শেষ। কেন শর্ট সিলেবাস দিলে শেষ কেন? অনেক ইজি না? ও সরি, তোমরা তো প্রশ্ন লিখতেছো। ভেরি গুড আলফাফা, ধরছিস, সাব্বাস। এইবার এফ সেম, গুড। এইবার এফ সেম। তাহলে লেখা হয়েছে সবার। কত নাম্বার ম্যাথ এটা? 5 নাম্বার। 5 নাম্বার গাণিতিক সমস্যা। দেখো কি বললো, বায়ু এবং পানিতে, অর্থাৎ দুইটা আলাদা আলাদা মাধ্যম, এখানে 300 হার্জ কম্পাঙ্কের একটা শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 4.16 মিটার। তাহলে দেখো তো, দুইটা যেহেতু আলাদা আলাদা মাধ্যম, তাহলে কি সেম থাকবে? মাধ্যম আলাদা, এটা হলো 1 নাম্বার। তাহলে বেগ আলাদা হবে, বুঝতে পারছো, এবং মাধ্যম আলাদা কিন্তু উৎস একই, উৎস একই। তাহলে এফ থাকবে সেম, ভি থাকবে আলাদা, দুই মাধ্যমের বেগ আলাদা। এইটা যখন তুমি বুঝে গিয়েছো, তখন বলো তো, যেহেতু এফ সেম, আমরা তো জানি ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, এফ সমান সমান লেখা যায় ভি ডিভাইডেড বাই ল্যামডা। তাইলে আমরা কি পাই, যে ভাইয়া এফ সমান সমান যেহেতু ভি ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে ভি ওয়ান বাই ল্যামডা ওয়ান ইজ ইকুয়ালস টু ভি টু ডিভাইডেড বাই ল্যামডা টু, এটাই হবে। এখন বললো দেখো যে দুইটার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য নাকি 4.16 মিটার। বায়ুতে শব্দের বেগ 352 মিটার পার সেকেন্ড হলে পানিতে শব্দের বেগ কত? আচ্ছা ভাইয়া, এবার বলো তো, যে আমাদের যেহেতু দুইটার এফ সেম, তাহলে যেখানে বেগ বেশি সেটার ল্যামডাও কি বড় হতে হবে না? যেখানে বেগ কম, যেই মাধ্যমে বেগ কম, সেই মাধ্যমে ল্যামডাও কি হতে হবে? ছোট হতে হবে, কারণ এফ সেম, উৎস একই, এফ সেম। তাহলে যেখানে ভি বড় সেখানে ল্যামডা বড়, যেখানে ভি ছোট সেখানে ল্যামডাও ছোট। তাহলে আমাদের এখানে বলছে শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 4.16 মিটার। বলো তো ভাইয়া, কোথায় শব্দের বেগটা বেশি হয়? বায়ুতে বেশি হবে নাকি পানিতে বেশি হবে? শব্দের বেগ কোথায় বেশি? শব্দের বেগ পানিতে বেশি, তাহলে পানিতে তরঙ্গ দৈর্ঘ্যটাও বেশি হবে। তাহলে পানিতে যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, তাহলে ল্যামডা ওয়াটার মাইনাস ল্যামডা এয়ার, এইটা সমান সমান হচ্ছে 4.16 মিটার। তাহলে দেখো তো ল্যামডা সমান কি লেখা যায়? আচ্ছা এটা থাকুক, অসুবিধা নাই। ল্যামডা সমান কি লেখা যায়? ল্যামডা সমান সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই এফ। তাহলে আমরা এখান থেকে পাই ভি অফ ওয়াটার ডিভাইডেড বাই এফ মাইনাস ভি অফ এয়ার ডিভাইডেড বাই এফ ইজ ইকুয়ালস টু 4.16। তাহলে বস এখান থেকে আমরা 1/f কমন নিয়ে নিলে ভি ডাব্লিউ মাইনাস ভি এ সমান সমান 4.16। তাহলে ভি ডাব্লিউ মাইনাস ভি এ ইজ ইকুয়ালস টু 4.16 ইন্টু 300 না, ইন্টু হচ্ছে 300। তাহলে ভাইয়া কত আসে? 300 ইন্টু 4.16, এটা আসে 1248, 1248, 1248 মিটার পার সেকেন্ড। তাইলে আমাদের কোনটা দেওয়া আছে, কি বের করতে হবে? আমাদের দেওয়া আছে বায়ুতে শব্দের বেগ ভি এ দেওয়া আছে। সুতরাং ভি ডাব্লিউ সমান সমান 1248 প্লাস হচ্ছে ভি এয়ার। তাহলে 1248 প্লাস হচ্ছে 352, এখান থেকে আসে 1600। বাহ, পারফেক্ট, 1600 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে পানিতে শব্দের বেগ। ঠিক আছে ভাইয়া, সিম্পল। মাধ্যম আর উৎস দুইটাই ভিন্ন হলে কি হবে? দেখো তখন আমাদেরকে দুইটা আলাদা আলাদা সূত্র প্রয়োগ করতে হবে। তখন তো কোনো কমন কম্পাঙ্ক বের করতে বলতে পারবে না, কারণ উৎস আলাদা। তখন তো কোনো কমন বেগ বের করতে পারবে না, তখন মাধ্যম আলাদা। সো তখন আলাদা আলাদাভাবে আমাদের ভি ওয়ান সমান এফ ওয়ান ল্যামডা ওয়ান, ভি টু সমান এফ টু ইন্টু ল্যামডা টু।
সো কমনের পার্টটা যখন চলে আসে, হয় মাধ্যম কমন না হলে উৎস কমন, তখনকার বেলাতেই আমাদের আলাদা করে ভি বের করতে হয়, আলাদা করে এফ বের করতে হয়। বুঝছো? এই আর কি। ঠিক আছে, সহজ অঙ্ক। এয়ারের ওয়েভলেংথটা আগে বের করে নিলে তো শর্টে হয় ম্যাথটা। করে নাও, করে নাও, কোনো অসুবিধা নেই। গুড, তাহলে গেল। এটা আশা করি তুলেছো তোমরা। পরের প্রবলেমে চলো চলে যাই। পরের প্রবলেম, এটা হলো 7 নাম্বার প্রবলেম। 7 নাম্বার প্রবলেম। 7 তো না 6, কি ব্যাপার? 6 নাম্বার গাণিতিক সমস্যায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। লিখে নাও, চট করে লিখে নাও, ঝটপট লিখে ফেলো। লেখা শেষ? শেষ। ঢাকা বোর্ড 0-0, বুঝতে পারতেছো? 26 বছর আগের প্রশ্ন সলভ করতেছে, কি একটা অবস্থা। চলো শুরু করি। এটা একদম সিমিলার একটা প্রবলেম, আমরা একটু আগেই করলাম এরকম টাইপের একটা প্রবলেম। কি বলছে দেখো, পি এবং কিউ দুইটা মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে 300 এবং 350। সো দুইটা মাধ্যমে আলাদা আলাদা বেগ বলা আছে। মাধ্যম দুইটাতে শব্দ তরঙ্গের পার্থক্য 0.1 মিটার হলে সুর শলাকার 50 কম্পনে শব্দ কিউ মাধ্যমে কত দূর যাবে। তার মানে দেখো, একটা সুর শলাকা নিয়েই কিন্তু কাজ হয়েছে। প্রশ্ন পড়ে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদের পি আর কিউ দুইটা মাধ্যম, শব্দের বেগ দুইটা আলাদা, মাধ্যম দুইটাতে শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এটা হলে যেই সুর শলাকাটা দিয়ে শব্দের বেগটা দুইটা মাধ্যমে তৈরি করা হয়েছে, সেই সুর শলাকাটার 50 কম্পনে কিউ মাধ্যমে তরঙ্গ কত দূর যাবে। তাহলে ভাইয়া দেখো, এইখানে আমাদের আগে উৎস এক, উৎস সেম, তাহলে উৎস সেম মানে হচ্ছে এফ সেম, এফ সেম। ঠিক আছে, তাহলে এখন দুইটা মাধ্যম যেহেতু আলাদা, দুইটার বেগ আলাদা, বলছে তরঙ্গ দৈর্ঘ্য দুইটার পার্থক্য এত। তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কোথায় বড় হবে? যেখানে বেগ বেশি সেটার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের মান বেশি হবে। সো ভি ইজ ইকুয়ালস টু, যেহেতু এফ ল্যামডা, একটু খেয়াল করো, যেহেতু আমাদের এফ সেম, যেটার বেগের মান বড় সেটার ল্যামডার মানও কিন্তু বড়। সুতরাং যেহেতু আমাদের কিউ মাধ্যমের বেগটা বড় পি মাধ্যমের থেকে, এই কারণে কিউ মাধ্যমের ল্যামডা বড় পি মাধ্যমের থেকে। ডান, ক্লিয়ার? এখন তাইলে বলো তো, বলছে যে মাধ্যম দুইটাতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1, তাহলে পার্থক্য যদি 0.1 হয় তাহলে দেখো ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি, এই দেখো বড়টা থেকে ছোটটা বাদ দিলাম, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যই কত বলা ছিল? 0.1 বলা ছিল। তাহলে ল্যামডা সমান কি? ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, ল্যামডা সমান ভি বাই এফ। তাহলে ভি কিউ ডিভাইডেড বাই এফ মাইনাস ভিপি ডিভাইডেড বাই এফ ইজ ইকুয়ালস টু 0.1। তাহলে এখান থেকে 1/f-টাকে বাদ দিলে আসে vq মাইনাস ভিপি ইজ ইকুয়ালস টু 0.1। তো ভাইয়া আমাদের তো সুর শলাকার যে কম্পাঙ্ক সেটা এখান থেকে বের করে ফেলতে পারবো। f সমান সমান কত আসছে? f সমান সমান আসছে vq মাইনাস ভিপি মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 0.1 ইজ ইকুয়ালস টু আসছে 500 হার্জ। কত আসে? 500 হার্জ। f এর মানটা হচ্ছে 500 হার্জ। এখন বলো তো, কিউ মাধ্যমে বলছে যে সুরশলাকার কিউ মাধ্যমে, সুরশলাকাটাকে যদি কিউ মাধ্যমে 50টা কম্পনে কাঁপাই তাহলে শব্দ কত দূরত্ব যাবে বলো তো দেখি ভাইয়া। সুরশলাকার একটা কম্পনে, সুরশলাকার একটি পূর্ণ স্পন্দনে, সুরশলাকার একটি পূর্ণ স্পন্দনে তরঙ্গ কত দূরত্ব অগ্রসর হয়? সুরশলাকার একটা পূর্ণ স্পন্দনে তরঙ্গ ল্যামডা দূরত্ব অগ্রসর হয় না? আগের ক্লাসে দেখছিলাম এটা। তরঙ্গ ল্যামডা দূরত্ব যায়, তরঙ্গ ল্যামডা দূরত্ব যায়। তাহলে দেখো 50টি পূর্ণ স্পন্দনে তরঙ্গ কত দূরত্ব যাবে? 50 ইন্টু ল্যামডা দূরত্ব যাবে। তাহলে টোটাল কিউ মাধ্যমে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে 50 ইন্টু ল্যামডা কিউ। তাহলে ল্যামডা কিউ এর মান আমাদেরকে বের করতে হবে, ল্যামডা কিউ এর মান আমাদেরকে বের করতে হবে। সো এখান থেকে দেখো ল্যামডা কিউ সমান সমান কি লেখা যাবে?
50 ইন্টু ভি ইজ ইকালস টু এফ ল্যামডা, ল্যামডা মানে ভি বাই এফ, তাহলে ভি অফ কিউ ডিভাইডেড বাই এফ অফ কিউ, বা এফ তো একটাই, তাহলে 50 ইন্টু ভি কিউ এর মান হচ্ছে কত পেয়েছিলাম, কত দেওয়া ছিল, ভি কিউ এর মান ছিল 350, তাহলে এইটা হলো 350 এবং এফ এর মান কত, 500, এফ এর মান হচ্ছে 500, তাহলে এখান থেকে 50 বা এই শূন্য এই শূন্য কাটাকাটি হয়ে গেল, 5/50 1/10, এই শূন্য কাটাকাটি হয়ে গেল, 5 কাটাকাটি হয়ে গেল, তাহলে টোটাল যাচ্ছে 35 মিটার, টোটাল যাচ্ছে 35 মিটার। ঠিক আছে, আপনি কে, ক্লাস তো মাশরুম ভাইয়ের নেওয়ার কথা, মাশরুম ভাই একটু অসুস্থ আজকে, এই জন্য আসতে পারে না এই ক্লাসে, বুঝেছ? কোন মাধ্যমে ভাইয়া, কোন মাধ্যমে তরঙ্গ বেশি, কোন মাধ্যমে তরঙ্গ কম, এটা বুঝছি না। কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যর কথা বলো। দেখো ভি সমান সমান ভাইয়া এফ ল্যামডা, তাই তো? যদি একই সুরশলাকা দিয়ে আমি একবার বাতাসে কাঁপাই আর একবার পানিতে কাঁপাই, একই উৎস থেকে যেহেতু শব্দ সৃষ্টি হয়েছে, তাহলে এফ এর মান দুইটা ক্ষেত্রের জন্য কনস্ট্যান্ট না? তাহলে এফটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে বলো তো যেই মাধ্যমে বেগ বেশি সেই মাধ্যমে ল্যামডা বেশি হবে, যেই মাধ্যমে বেগ কম সেই মাধ্যমে ল্যামডা কম হবে। তাহলে বেগ বেশি কোথায়, কিউতে, তাহলে ল্যামডা কিউতে বেশি হবে, কিউ এর ল্যামডা বেশি হবে, পি এর ল্যামডা ছোট হবে। তো এই কারণেই কিন্তু দেখো ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি করলাম। ভাইয়া বুঝতে পেরেছো? এইটুকু কি বুঝছো কিনা আগে সবাই বলো তো, ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি কেন, এইটা কি বুঝতে পারছো? যদি বুঝো তারপর আস্তে আস্তে আবার রিপিট করতেছি। সি মানে কি ক্লিয়ার? ও বাবা, ও বাবা, ঠিক আছে, গুড, সাব্বাস, তোমরা অনেক আধুনিক হয়ে গেছো। সো দেখো আমরা এখান থেকে এই যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য সমান সমান 0.1, এটা প্রশ্ন থেকে পাইছি, এবং কিউ এর যে মানটা সেটা বড়, পি এর যে ল্যামডা সেটা ছোট হবে, এটা তো ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা তারপরে ভি কিউ বাই পি, ভিপি বাই এফ এভাবে করে নিয়ে আসলাম। এখান থেকে আমরা এফ এর যে ভ্যালুটা সেইটা আমরা কমন নিয়ে নিলাম 1/f, তাহলে ভি কিউ মাইনাস ভিপি সমান সমান 0.1। এখান থেকে আমরা এফ এর যে ভ্যালু এটা বের করে ফেললাম 500 হার্জ। ঠিক আছে, তার মানে আমাদের যে সুরশলাকা দিয়ে আমরা একবার বাতাসে কাঁপাইছিলাম আর একবার পানিতে কাঁপাইছিলাম, সুরশলাকাটার কম্পাঙ্ক বা এফ হচ্ছে 500 হার্জ, একটা সুরশলাকা। এখন বলছে দেখো সুরশলাকা, আর বলছিল যে সুরশলাকাটার 50 কম্পনে শব্দ কিউ মাধ্যমে কত দূর যাবে। তো মনে আছে লাস্ট ক্লাস আমরা পড়ছিলাম না, ধরো একটা কণা, সেই একটা কণা যদি একটা পূর্ণ স্পন্দন দেয়, ততক্ষণে তরঙ্গটা কতটুকু সামনে আগায়, এক তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা পরিমাণ সামনে অগ্রসর হয়, এটা আমরা দেখছিলাম না? হ্যাঁ, তাহলে বলো তো ঠিক এখানেও আমাদের একটা কণার কম্পন জিনিসটাকেই অন্যভাবে বলা হচ্ছে যে একটা সুরশলাকার কম্পন। কারণ দেখো একটা সুরশলাকা যখন কাঁপবে, ধরো এটা সুরশলাকা, এইটা যখন একবার কেঁপে আবার আগের জায়গায় আসবে, তার পাশের যে কণাটা স্পন্দন হওয়া শুরু করবে, সেটাও কি একইভাবে বামে গিয়ে আবার ডানে আসা শুরু করবে না? সো তাহলে আমরা যখন একটা কণাকে, যখন এই সুরশলাকাটার কথা চিন্তা করো, এই সুরশলাকাটা যখন একটা পূর্ণ স্পন্দন দিচ্ছে, ততক্ষণে কিন্তু ওই যে পাশের যে কণাটা সেটাও একটা পূর্ণ স্পন্দন দিচ্ছে। তাহলে আমরা কি জানি, একটা পূর্ণ স্পন্দন যদি কোনো একটা কণা দেয়, তাহলে কিন্তু তরঙ্গ 1 ল্যামডা পরিমাণ অগ্রসর হয়। তরঙ্গ যদি একটা পূর্ণ স্পন্দন দেয়, তাহলে একটা কণা যদি পূর্ণ স্পন্দন দেয়, তাহলে তরঙ্গটা 1 ল্যামডা পরিমাণ অগ্রসর হয়। সো এই কথাটা এখানে বলা আছে, সুরশলাকার একটা পূর্ণ স্পন্দনে, সুরশলাকাটা যখন একবার পূর্ণ স্পন্দন করলাম, তরঙ্গটা ল্যামডা দূরত্ব যায়। তাহলে বলছে আমাদের একবার না, সুরশলাকা যদি 50 বার কাঁপে, তাহলে 50টা কম্পনে তরঙ্গ কত দূর যাবে, 50 ল্যামডা পরিমাণ যাবে। তাহলে এটাই আমরা বের করলাম, তরঙ্গ কিউ মাধ্যমে কত দূর যাবে, এস কিউ সমান সমান 50 ইন্টু ল্যামডা কিউ। তাহলে ল্যামডা কিউ সমান সমান কি লেখা যায়, ভি বাই এফ। তাহলে এখান থেকে আমরা দেখো স্মুথলি বের করে ফেললাম 35। ঠিক আছে, এস সমান সমান এন ল্যামডা, এইটাই তো ডিরেক্ট ল আছে না ভাইয়া? ওইটাই কিভাবে আসলো সেটাই এখানে ব্যাখ্যা করলাম বাবা, বুঝছো? ওইটা আলাদা করে মুখস্থ করার দরকার নাই, এখান থেকে বুঝে বুঝেই তো করতে পারতেছে, মুখস্থ করলে ভালো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে, গেল, ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ। তারপরে চলো দেখি পরে কি আছে আমাদের।
পরের প্রশ্নে চলে যাই, দেখি এটা কি রিপিটেড ম্যাথ কিনা। না, এটা হোমওয়ার্ক দিতে পারি। দেখো, কোনো শূন্যশলাকা একটা মাধ্যমে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং 350 মিটার পার সেকেন্ড বেগের তরঙ্গ উৎপন্ন করে। অপর একটা মাধ্যমে তরঙ্গ বেগ যদি এত হয়, তবে ওই মাধ্যমের শূন্যশলাকার 100 কম্পনে তরঙ্গ কত দূর যাবে। দেখি, তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, এটা সলভ করো তো। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট। মনে করো বুয়েটের ভর্তি পরীক্ষা, সুয়েটে আসছিল এই প্রশ্ন। 2 মিনিট সময় দিলাম, ধিপ ধাপ করে ফেলো তো দেখি। 2 মিনিট অনেক সময়, 2 মিনিট কিন্তু অনেক সময় এটা। গুড, ভেরি গুড। 4.75 উত্তর। যাক, তোমরা যেহেতু পারছো তাহলে এটা সলভ করলাম না, এইটার সলভ করলাম না। অ্যান্সার 4.75, মিলাই নিবা। করে দেওয়া কি দরকার আছে বলো তো? এটা কি করে দেওয়া দরকার আছে? না, থ্যাংক ইউ। তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটার অ্যান্সার হচ্ছে 4.75। অ্যান্সার হলো 4.75 মিটার। ঠিক আছে, অ্যান্সার মিলাই নিও, 4.75 মিটার। ক্লিয়ার, গুড, অনেক ইজি। পরেরটাতে যাচ্ছি, দেখি এটা কি প্রশ্ন। আচ্ছা, তিনটা শূন্যশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 123 হার্জ দেওয়া আছে, ভালো কথা, 369 এবং 615। তিনটা তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে, তিনটা শূন্যশলাকার কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে এরা বায়ুতে যে তরঙ্গ সৃষ্টি করে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত। এরা বায়ুতে যেই তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে সেই তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত। লিখে ফেলো, আগে লিখে ফেলো প্রশ্নটি, আগে সবাই খাতায় তুলে ফেলো। তুলে ফেলছো? এই যে দুইটা 2 রকম অ্যান্সার পাইছি, দুইটা 2 রকম অ্যান্সার পেয়েছি। যারা সলভ করছো লেখা হয়েছে, গুড। দাঁড়াও, ওকে। তো দেখো কি বলছে, তিনটা শূন্যশলাকার কম্পাঙ্ক দেওয়া আছে। তিনটা শূন্যশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 123, 369 এবং 615 হার্জ। এরা বায়ুতে যে তরঙ্গ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছে। তাহলে ভাইয়া দেখো, বায়ুতে তরঙ্গ সৃষ্টি করে তার মানে কি তিনটারই ভি সেম না? আচ্ছা, ঠিক আছে, তিনটারই হচ্ছে গিয়ে ভি সেম, এক্সিলেন্ট কথাবার্তা। এখন ভি সমান সমান আমরা জানি এফ ল্যামডা। তাহলে F1 ল্যামডা 1 সমান সমান F2 ল্যামডা 2। যেহেতু প্রত্যেকটার আলাদা আলাদা কম্পাঙ্ক, তাই তাদের তরঙ্গ দৈর্ঘ্যটাও আলাদা আলাদা হবে, F3 ল্যামডা 3। পারফেক্ট। এখন খেয়াল করো তো, আমাদের বলছে বায়ুতে যে তরঙ্গ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করো। তাহলে আমরা যদি প্রথমে এই দুইটা নিয়ে আগে কাজ করি, প্রথমে ভাইয়া আমরা যদি এই দুইটা নিয়ে আগে কাজ করি, তাহলে বলো তো ল্যামডা 1 বাই ল্যামডা 2 এইটা ইজ ইকুয়ালস টু কি হবে? ল্যামডা 1 বাই ল্যামডা 2 হবে হচ্ছে F2 ডিভাইডেড বাই F1। কথা বুঝছো? ল্যামডা 1 বাই ল্যামডা 2, F2 ডিভাইডেড বাই F1। ডান। তাহলে F2 এর মান কত ছিল? F2 এর মান ছিল 369, আর এটা ছিল 1 2 3। 3 1 কে 3, 3 দুগুণে 6, 3 3 9। বাহ, তাহলে এখানে হয়ে গেল 2। ঠিক আছে, 369 ডিভাইডেড বাই 1 2 3। তাহলে এখানে সি এটা হয়ে গেল 3। তার মানে আমরা এই দুইটা থেকে পেলাম ল্যামডা 1 বাই ল্যামডা 2। এটা একটু এভাবে রাখি, 3:1, তো নিচে 1 রেখে দিলাম আর কি। এবার আসো পরের দুইটা অনুপাত নিয়ে একটু কাজ করে আসি। পরের দুইটা F2 আর ল্যামডা 2, F3 ল্যামডা 3। তাহলে এখান থেকে আসে দেখো ল্যামডা 2 ডিভাইডেড বাই ল্যামডা 3 সমান সমান কি হবে? ল্যামডা 2 বাই ল্যামডা 3 হচ্ছে F3 ডিভাইডেড বাই F2। ঠিক আছে, F3 এর মান কত ছিল? 615।
আর F2 এর মান ছিল 369। আচ্ছা দুইটা, একটা দিয়ে আরেকটা কি ভাগ যাবে? 615/369, এইটা যদি আমি 5/3 আসে, এইটা আসে হচ্ছে 5/3। তাহলে ভাইয়া দেখো, বুঝতেই পারছো এখানে আমাদের কিন্তু λ2 এর যে সহগটা বা যে ভ্যালুটা, এইটাকে কিন্তু দুই পক্ষে সেম না করলে আমরা তিনটার অনুপাত লিখতে পারবো না। কথা বুঝো, আমাদের দরকার হলো λ1 is to λ2 is to λ3 বের করা। দেখো বলছে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। সো আমাদের এই রাশিটা বের করতে হবে, কিন্তু আমরা জানি এইটার কত, আমরা জানি এইটার কত। সো যখন আমরা λ1 is to λ2 নিলাম, যখন আমরা এই দুইটা হিসাব করলাম, তখন আমাদের রাশি আসলো হচ্ছে 3:1। তখন আমাদের অনুপাত আসলো 3:1। ভালো কথা। যখন আমরা এই দুইটা নিয়ে কাজ করলাম, তখন আমাদের ভ্যালু আসলো 5:3। 5:3। সো আমরা দুইটার মধ্যে কখনোই তিনটাকে একসাথে তুলনা করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এই কমন যে আছে তার গুণ, মানে তার যে সংখ্যাটা সেটা যতক্ষণ না পর্যন্ত সেম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু দুইটার মধ্যে কখনো কম্পেয়ার করতে পারবো না। তাহলে যদি আমরা এইখানকার λ2 আর এখানকার λ2 দুইটার মান যদি সেম করতে চাই, তাহলে কি করতে হবে? দুইটার মান যদি সেম করতে চাই তাহলে কি করতে হবে? এই রাশিটাকে যদি আমরা ধরো দুই পাশে উপরে নিচে, এই যে 3 1, তো উপরে নিচে আমরা যদি 5 দিয়ে গুণ দেই, এটাকে 5 দিয়ে গুণ দিলাম, এইটাকে 5 দিয়ে গুণ দিলাম, তাহলে উপরে কত হলো? এটা হলো 15, এইটা হলো 5, আর এখানে আসলো 5 * 3। তাহলে কি আসে দেখো, যদি একসাথে এবার কমন করে লেখো, সুতরাং λ1 is to λ2 is to λ3 সমান সমান, এখন দেখো যে এটা 15 হলে এটা হয় 5, আর λ2 যদি 5 হয় তাহলে λ3 হয় 3। তাহলে এইটা হচ্ছে উত্তর, 15:5:3। 15:5:3। ভি সেম কেমনে বলো তো? বায়ুর কথাই বলছে না এখানে? তিনটা শীর্ষালাকার কম্পাঙ্ক দেওয়া আছে, এরা বায়ুতে যেই তরঙ্গ সৃষ্টি করে, তার মানে বায়ু মাধ্যম সেম, ভি তাহলে সেম। ঠিক আছে, আরেকবার ভাই, হ্যাঁ আরেকবার বলবে, একটু লিখে নিক সবাই, আরেকবার বলছি, একটু লিখে নিক, একটু লিখে নিক। ভাইয়া আজকে ফার্স্ট লাইভ ক্লাসে, ভাইয়া প্লিজ আগের দিনের রেকর্ডটা দেখে আসো, প্রথম ক্লাসের রেকর্ডটা একটু দেখে আসতে হবে, বুঝছো? বুঝছো? সাদমান সাদি ধইরা মাইর দিব তোমারে, একটা মাইর। তুমি একদিন আইসো মোহাম্মদপুরে, তোমারে আইসে একটা মাইর দিব, বুঝছো? ক্লাসের মধ্যে যে কি কমেন্ট করতেছো, লোক লজ্জায় পড়তে পারতেছি না। ওকে ওকে, সো দেখো কি বললাম, যে তিনটা শীর্ষালাকার কম্পাঙ্ক যথাক্রমে দেওয়া আছে, এরা বায়ুতে যে তরঙ্গ সৃষ্টি করে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছিল। সো আমরা যেহেতু বায়ু এটা ফিক্সড, তার মানে ভি সেম। বায়ু যেহেতু তিনটাই, যেহেতু বায়ুতে তিনটি তরঙ্গই বায়ুতে, তাহলে ভি সেম। তাহলে আমরা বের করতে বলছে তিনটা কম্পাঙ্ক দেওয়া আছে, এখন তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা কত হবে? প্রথম দুইটা তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত বের করলাম 3:1, পরের দুইটা তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত বের করলাম 5:3। ঝামেলায় পড়ছি কেমন দেখো, যখন আমাদের তিনটা তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত একসাথে প্রকাশ করতে হবে, তখন দেখো এখানে 3:1, এখানে 5:3। তার মানে আমি জানি যে এইটা যদি ধরো 3 গুণ হয়, তাহলে এইটা হয় 1 গুণ। বা এভাবে চিন্তা করো, যদি আমাদের λ2 এর মান 1 মিটার হয়, তাহলে λ1 এর মান হয় 3 মিটার। আবার পরের অনুপাতটা বলছে যখন λ2 এর মান 5 মিটার হবে, তখন λ3 এর মান হয় 3 মিটার। তো আমরা তো আসলে তিনটার অনুপাত একসাথে প্রকাশ করতে চাই। আমি জানি λ2 যদি 1 মিটার হয়, তাহলে λ1 হয় 3 মিটার। তাইলে আমরা যদি λ2
5 মিটার হলে λ3 হয় 3 মিটার, এটা আমি জানি। তাহলে আমি যদি এইখানেও λ2 এর ভ্যালু 5 হলে λ1 এর ভ্যালু কত হয় এটা যদি বের করতে পারি, তাহলে কিন্তু তিনটাকে একসাথে আমরা প্রকাশ করতে পারবো। সো তাহলে λ2 যখন 5 হয় তখন λ3 হয় 3, λ2 যখন 1 হয় তখন λ1 হয় 3, কিন্তু যদি λ2 1 না হয়ে λ2 যদি তার 5 গুণ হয়, তাহলে λ2 এর 3 গুণ হয় λ1, তাহলে λ2 যদি 5 গুণ করি তাহলে 3 5 15 গুণ হয়ে যাবে λ1টা। তাহলে এখান থেকে দেখো এখন ক্লিয়ার যে λ2 যখন 5 হয় তখন λ1 হয় 15, λ2 যখন 5 হয় তখন λ3 হয় 3। তাহলে একসাথে লিখলে 15 ইন্টু ইস টু 5 ইস টু 3। বুঝতে পারছো? ক্লিয়ার? ডান, থ্যাংক ইউ। ঈদের ছুটি কবে দিবেন? ঈদের দিন। ওমা, ঈদের ছুটি ঈদের দিন? ঈদের আগের দিন কি? ঈদের আগের দিন একটা ক্লাস নিয়ে দিব, সমস্যা আছে কোনো? ক্লাস করবা না ঈদের আগের দিন যদি ক্লাস নেওয়া হয়? কোনো সমস্যা নেই, গুড, করবা। আরে সাব্বাস সাব্বাস সাব্বাস। আচ্ছা, ঈদের দিনে যদি ক্লাস নেই তাহলে কি তোমরা মন খারাপ করবা? ধরো ঈদের দিন একদিন আসলাম, এসে বললাম যে চলো আজকে পড়ি, আরে সেই সেই এই তুখর বলাবান, আরে তুখর বলাবান, সাব্বাস সাব্বাস। এমনি এমনি কি এদের আমি এত ভালোবাসি? আচ্ছা শোনো, এখন আসো আমরা একটা খুব মজার একটা টপিকের মধ্যে এখন ঢুকবো, কিন্তু আসলে সাহস করতেছি না যে আজকে ঢুকবো না কালকে ঢুকবো, আজকে ঢুকবো না কালকে ঢুকবো, না আজকে ঢুকবো না। আজকে আমরা একটু আশপাশের পড়াশোনাগুলো পড়ি, চলো আজকে আমরা একটু আশপাশের পড়াশোনা পড়ি। আমরা কিছু জিনিসপত্র রেডি আছে, এগুলো একটু মজা আছে। তরঙ্গের সমীকরণ এটা আগামীকালকে থেকে শুরু করব। তারপর তরঙ্গ সমীকরণ রিলেটেড কিছু মজার মজার ম্যাথ প্রবলেম আছে, সেইগুলো আমরা দেখে ফেলবো। খুব ইন্টারেস্টিং পড়া ভাই, মানে এত মজা পাবা, মানে পরে তুমি ওই যে বলি না আমি মাঝে মাঝে যে বাসায় বলবা যে আমার জন্য আর বিরিয়ানি টিরিয়ানি রান্না করার দরকার নেই, ম্যাথই আমার জন্য যথেষ্ট, মানে ফিজিক্সের ম্যাথের কথা বলতেছি। তুমি দেখবা যে আসলেই তোমার কাছে সেটাই মনে হবে, মানে এত সুন্দর কনসেপ্ট, মানে মনে হবে বিরিয়ানি আর খাবা না, মানে বিরিয়ানি খেলে তোমার কাছে মনে হবে যে ধুর, এর থেকে তো তরঙ্গের 2টা ম্যাথ করাই ভালো। বুঝছো না? বুঝতে পারছো? ওকে, তো চলো ভাইয়া পুরা আমরা এবার, আচ্ছা 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 সরি সরি সরি, কি করলামটা কি, একটা মিনিট ছোট্ট বন্ধুরা, নাহলে স্লাইড এলোমেলো হয়ে যাবে। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট, ওকে। সো আমরা এখন তরঙ্গের বিভিন্ন প্রকারভেদ একটু দেখে ফেলবো, বুঝেছো? তরঙ্গের বিভিন্ন প্রকারভেদ আমরা একটু দেখে ফেলবো, তরঙ্গের প্রকারভেদ। সো আমরা তরঙ্গর কত ভাগে ভাগ করা যায়? টপিকের নাম দাও তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গের প্রকারভেদ, এটা হলো টপিকের নাম। এখন বিভিন্ন উপায়ে তরঙ্গকে কয়টা ভাগে ভাগ করা যায় সেগুলো আমরা একটু দেখে ফেলবো। যেমন দেখো, মাধ্যমের কণা কিভাবে স্পন্দিত হচ্ছে তার উপরে ভিত্তি করে তরঙ্গকে 2 ভাগে ভাগ করা যায়। মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিক বিবেচনায় তরঙ্গটা 2 প্রকার। তরঙ্গটাকে 2টা ভাগে ভাগ করতে পারবো, তরঙ্গটাকে 2টা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে, অনেকগুলা নাম আছে, একটাকে বলে আর তরঙ্গ, একটু লিখে ফেলো, এগুলো যা যা লিখবো একটু লিখে ফেলবা, হ্যাঁ। আর তরঙ্গ বা তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, আর তরঙ্গ, তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, 3টা নাম সেম আর কি, হ্যাঁ। অনুপ্রস্থ তরঙ্গ, এটার ইংরেজি নামটাও জেনে রাখো, এটাকে বলে ট্রান্সভার্স ওয়েভ, এইটাকে বলে হলো গিয়ে ট্রান্সভার্স ওয়েভ। এর মানে কি একটু পরেই বলছি। এরপরে আরেকটাকে আমরা বলছি, এটা ছিল আর তরঙ্গ, আর একটা হলো দীঘল তরঙ্গ বা লম্বিক তরঙ্গ, লম্বিক তরঙ্গ
লম্বিক তরঙ্গ বা দীঘল তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ এটাকে আমরা বলি লঙ্গিটিউডিনাল ওয়েভ। দেখো আর তরঙ্গ, তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ একটু ছোট্ট করে সাইন একটা দিয়ে রাখি, তাহলেই বুঝে যাবা। এইটা হচ্ছে আমাদের এই যে এইরকম টাইপের যে ওয়েভগুলো আছে সেগুলা। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ যেগুলা, সেগুলাতে হচ্ছে বায়ু স্তম্ভ যেভাবে করে তরঙ্গ মুভ করে, এগুলা নিয়ে ডিটেল সামনে কথাবার্তা আছে, জাস্ট একটু ছোট করে নোট করতেছি তো, এটা একটু পাশে ছবিটা আঁকায় রাখো, তাইলেই হবে। এইটা একটু ছোট্ট করে লিখে রাখো। লিখছো আশা করি সবাই? চলো আমরা এই দুইটার একটু ডেফিনেশনটা দেখে আসি। দেখো, মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিক বিবেচনায়, কথাটা কেন বললো মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিক বিবেচনায়, একটু এখানেই বুঝাই যায়। দেখো যে আমরা এই টাইপের যে তরঙ্গগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি দেখছিলাম বলতো? সেগুলোর ক্ষেত্রে দেখছিলাম যে আমাদের যে কণাগুলো আছে সেই কণাগুলা যেদিকে স্পন্দিত হয় তরঙ্গটা কিন্তু তার সাথে ঠিক 90 ডিগ্রি কোণে অগ্রসর হচ্ছে। তরঙ্গটা ঠিক 90 ডিগ্রি কোণে স্পন্দিত হচ্ছে। এটা হচ্ছে তরঙ্গের দিক, এটা হচ্ছে তরঙ্গের দিক, আর সবুজটা হচ্ছে কণার কম্পনের দিক। কণার কম্পনের দিক। তাহলে খেয়াল করো, কণার কম্পনের দিকের সাথে হয়ে গেল, কণার কম্পনের দিকের সাথে তরঙ্গের দিকটা কিভাবে আছে? এক সমকোণে আছে বা 90 ডিগ্রি কোণে আছে। বুঝছো? সহজ জিনিস, একদম একদম সহজ। এই কমেন্টে কে জানি তরমুজ তরমুজ করতেছে, একদম নামই দিয়ে দিছে তরমুজ আপু। আরে সেরা সেরা, গুড। তরঙ্গ থেকে কি আলাদা সিকিউ আসবে? কম না, সিকিউ আলাদা আসতেই পারে, গেল। এবং যেগুলা হচ্ছে আমাদের লম্বিক তরঙ্গ, দীঘল তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেই তরঙ্গগুলাতে কি হয়? সেই তরঙ্গগুলাতে আমাদের খেয়াল করো, এই যে কণাগুলা বা বায়ুস্তম্ভগুলা যেই দিকে কম্পিত হচ্ছে, একটু এটাকে সবুজ কালি দিয়ে লিখি, যে আমাদের কম্পনের যে দিক, এরা সংকুচিত প্রসারিত হচ্ছে। সো এদের কম্পনের যে দিক আর তরঙ্গর যে গতির দিক, তরঙ্গের দিক সেটা একই দিক বরাবর থাকে, একই দিক বা বিপরীত দিকে থাকে। ঠিক আছে, একই দিক বা বিপরীত দিকে থাকে। যেমন আমরা যদি এইটার একটা এক্সাম্পল দেই, আর তরঙ্গের যদি একটা এক্সাম্পল দেই, এটা হচ্ছে আলোক তরঙ্গ। আলোক তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা কমন এক্সাম্পল হচ্ছে, এটা হলো শব্দ তরঙ্গ। আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা সুন্দর সিমুলেশন দেখবো, একদম ক্লিয়ার হয়ে যাবে কিভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ মুভ করে। তার আগে চলো একটু ডেফিনেশনটা দেখে আসি। দেখো, অনুপ্রস্থ বা আর তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে, সেই তরঙ্গকে আর তরঙ্গ বলে। তাহলে এই তরঙ্গ আর তরঙ্গ কাকে বলে? এটা নিয়ে প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবা। ডান। পরেরটা দেখো কি বলছে। এই সরি সরি সরি, কি ব্যাপার, অগ্রগামী তরঙ্গ কেন আসলো এখানে? আয় হায়, অনুদৈর্ঘ্য তরঙ্গেরটা নাই, অনুদৈর্ঘ্য তরঙ্গের ডেফিনেশনটা এখানে নাই, আমি একটু আলাদা করে পেজে লিখে দিই। দাঁড়াও, অনুদৈর্ঘ্য তরঙ্গের ডেফিনেশনটা কি ব্যাপার, এখানে তো লিখছিলাম, নাই হয়ে গেল কেন? হঠাৎ করে মুছে গেছে হয়তো বা, যাই হোক সমস্যা নেই। সো এখানে তো কারণটা বুঝছোই, কম্পনের দিকে এবং তরঙ্গের দিকে একই দিকে।
তবুও আমরা একটু হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে আশা করি। দেখো তো এখন কি ঠিক আছে? হ্যালো হ্যালো, গুড, ঠিক আছে, ওকে ঠিক আছে। তো দেখো আমরা যেটা বলছিলাম যে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গের ডেফিনেশনটা কি, একটু লিখে নিতে পারো। অনুদৈর্ঘ্য তরঙ্গ যদি প্রশ্ন আসে সংজ্ঞা কিভাবে লিখব? অনুদৈর্ঘ্য তরঙ্গ, যে তরঙ্গ বা এভাবে লিখলে ভালো, যদি কণার কম্পনের দিক, যে তরঙ্গে কণার কম্পনের দিক এবং তরঙ্গের দিক, তরঙ্গ সঞ্চালনের দিক, তরঙ্গের দিক বলে কিছু নাই, তরঙ্গ সঞ্চালনের দিক, যে তরঙ্গে কণার কম্পনের দিক এবং তরঙ্গের সঞ্চালনের দিক একই দিকে বা সমান্তরালে হয়, একই দিকে বা সমান্তরালে থাকে, সেই তরঙ্গকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে, সেই তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। যে তরঙ্গে কণার কম্পনের দিক এবং তরঙ্গের সঞ্চালনের দিক একই দিকে বা সমান্তরালে থাকে, সেই তরঙ্গকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। চলো আমরা একটু ছোট্ট সিমুলেশন একটা দেখে আসি, ছোট্ট একটা সিমুলেশন দেখে আসি। দেখো এইখানে তুমি দেখতে পাচ্ছ কিনা, দেখো দেখো এখানে ডান পাশে এটা আপাতত দেখো না, ডান পাশে এটা আপাতত দেখো না, একটু খেয়াল করো, এটা একটু বাড়াই দিই। দেখো এখানে একটা তরঙ্গ, বলো তো এই তরঙ্গটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, দেখো তরঙ্গটা, দেখো এই যে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে তরঙ্গটা, ঠিক আছে। এবং দেখো তরঙ্গটা কিভাবে সঞ্চালিত হচ্ছে, এক পাশ প্রসারিত আর এক পাশ সংকুচিত। একবার একই জায়গা প্রথমে প্রসারিত হবে, তারপর আবার দেখবে একটু পরে এটা দেখো সংকুচিত হচ্ছে, এটা আবার প্রসারিত হবে, তারপর এটা আবার সংকুচিত হবে। ঠিক যেমনটা আমরা যখন অনুপ্রস্থ তরঙ্গ পড়ি তখন যেরকম ভাবে একই অঞ্চল, ধরো তরঙ্গ যখন মুভ করে, যখন আমরা অনুপ্রস্থ তরঙ্গের কথা যখন বলি, তখন দেখো তো ভাইয়া তরঙ্গটা কিভাবে মুভ করে। যদি এইরকম আমাদের তরঙ্গের শেপ হয় তাহলে দেখো তরঙ্গটা যে বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে আসছে। এখন খেয়াল করো এখানে যে কণাটা থাকে সেই কণাটা কিন্তু যখন তরঙ্গটা এইরকমভাবে করে বাম দিক থেকে ডান দিকে আসছে তখন কিন্তু তরঙ্গটা সবচাইতে নিচের পজিশনে আসে, যখন তরঙ্গটা আবার এখানে আসে তখন কিন্তু এই কণাটা সর্বোচ্চ পজিশনে চলে যায়। তো অনুপ্রস্থ তরঙ্গের জন্য যেমন তরঙ্গ খাঁজ তৈরি হয় এবং তরঙ্গ শীর্ষ তৈরি হয়,
তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ খাঁজ তৈরি হয়, ঠিক একইভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলায় সংকোচন ও প্রসারণ হয়। সংকোচন ও প্রসারণ হয়। বুঝতে পেরেছ? ঠিক এখানে যে কণাটা আছে সেই কণাটা যেমন একবার সবচেয়ে নিচে নামে আবার সবচেয়ে উপরে ওঠে এবং এই নিচে উপরে ওঠার মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলাতে যেটা হয় যে কণাগুলা তারা সংকোচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে আগায়। এখন খেয়াল করো, এখানে যদি যে কোনো একটা পার্টিকুলার কণার দিকে তুমি তাকাও তাহলে দেখো এই যে বেগুনি কালারের যে কণাটা, এই কণাটা একটু খেয়াল করো, কণাটা দেখো নিচের দিকে নামছে, আবার কণাটা দেখো উপরের দিকে উঠছে। অর্থাৎ সে কিন্তু পার্মানেন্টলি তার পজিশনটা চেঞ্জ করছে না। এই কণাটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ আছে। এরকম না যে কণাটা একদম সামনের দিকে আগা গেলে, এরকম না। একই কথা দেখো নীল যেই তরঙ্গটা আছে সেটার জন্যও প্রযোজ্য। নীল এই তরঙ্গটা, এই যে কণাটা, সেই কণাটা দেখো একবার উপরে যাচ্ছে একবার নিচের দিকে নামছে, একবার উপরে যাচ্ছে একবার নিচের দিকে নামছে। এখানে লাল কণাটার জন্য সেম, কালো কণাটার জন্য বা ডিপ গ্রিন যে কণাটা, এই কণাটার জন্য কিন্তু এটা সেম। ঠিক আছে? সো তাহলে আমরা এখানে দেখলাম যে যে কোনো একটা কণা সেটা প্রত্যেকটা কিন্তু দেখো যে মানে এরা যেই দিক বরাবর কাপাকাপি করছে, তরঙ্গটাও কিন্তু দেখো নিচ থেকে উপরের দিকে এভাবে করে যাচ্ছে। চলো আমরা একটা কাজ করি, মুভিং ডাউন যদি হয়, তরঙ্গটা মুভিং ডাউন যদি হয়, তাহলে দেখো তোমার কাছে প্রথমে দেখায় মনে হবে কেমনে বুঝতেছেন এটা তরঙ্গ নিচের দিকে যাচ্ছে, আমার কাছে তো একবার মনে হচ্ছে উপরে যাচ্ছে। তুমি খেয়াল করো, যেমন আমরা অনুপ্রস্থ তরঙ্গের বেলায় তরঙ্গ বামে যাচ্ছে নাকি ডানে যাচ্ছে সেটা কিভাবে বুঝতাম? সেটা এর যে পিক বা এর যে ট্রাফ, এই দুইটা ফলো করে বুঝতাম যে তরঙ্গ বাম দিক থেকে ডানে যাচ্ছে না ডান দিক থেকে বামে যাচ্ছে। যেমন বলো তো, এই যে তরঙ্গ এখন কোন দিকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। কিভাবে দেখে বুঝছো? এই যে পিকটা আছে, পিকটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এটা দেখে আমরা বুঝতে পারছি হ্যাঁ তরঙ্গটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। ঠিক তেমনি একইভাবে তুমি বুঝতে পারো এই যে সংকোচনের অঞ্চলটা, দেখো তো সংকোচনের অঞ্চলটা, এই দেখো তো সংকোচনের অঞ্চলটাকে আস্তে আস্তে নিচের দিকে নামছে না? তার মানে এই তরঙ্গটা নিচের দিকে নামছে। সংকোচনের অঞ্চল নিচের দিকে যাওয়া মানে তরঙ্গ নিচের দিকে যাচ্ছে। যখন ওয়েভ মুভিং আপ, তখন একটু খেয়াল করো তো এই যে সংকোচনের অঞ্চলটা দেখো উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। সো আমরা কিন্তু এখান থেকে আসলে দেখে বুঝতে পারি যে তরঙ্গ কোন দিকে মুভ করছে, নিচ থেকে উপর নাকি উপর থেকে নিচে। সো তুমি এই যে প্রসারণের যে অবস্থাটা আছে, প্রসারণের অবস্থাটার দিকেও যদি তাকাও, দেখো প্রসারণটা উপরের দিকে মুভ করছে, বা সংকোচনের অঞ্চলটার দিকে যদি তাকাও তাহলে দেখো সংকোচনের অঞ্চলটা উপরের দিকে মুভ করতেছে। ঠিক আছে? এবং দেখো আমাদের এখানে যে বিস্তার, দেখো বিস্তার যদি কমায় দেই তাহলে কি হবে? এটা তো জিরো হয়ে গেল। বিস্তার যদি কমায় দিই, দেখো এই যে এর যে কম্পনটা, সে কম্পনটা দেখো খুব অল্প জায়গার মধ্যে সে স্পন্দিত হচ্ছে। এই যে বেগুনি কালারটা খুব অল্প জায়গার মধ্যে স্পন্দিত হচ্ছে, অর্থাৎ এটার অ্যামপ্লিটিউড কম। যদি অ্যামপ্লিটিউড বাড়ায় দেই তাহলে দেখো এই যে আমাদের তোমার ইয়াটা কি বলে, এই একটা কণার যে সরণটা, সেই সরণটা দেখো অনেক দূরত্ব পর্যন্ত হচ্ছে, এখান থেকে নিয়ে অনেক উপর পর্যন্ত কিন্তু সরণটা হচ্ছে। ঠিক আছে? ওয়েভলেংথ, বলো তো তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি ছিল? তরঙ্গ দৈর্ঘ্য ছিল সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব। সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব। তো তুমি যদি এখানে দুইটা প্রসারণ, এই যে বা দুইটা সংকোচন, এই দেখো দুইটা সংকোচনের মধ্যে যদি দূরত্ব হিসাব করো, তুমি দেখবে এক্স্যাক্টলি এই ল্যামডার পরিমাণটা পাচ্ছ। দুইটা সংকোচন, এই যে একটা সংকোচন এখানে একটা সংকোচন, দুইটা সংকোচনের মধ্যে, এটা তো আর স্থির না, এটাই ধরে রাখা যাচ্ছে না। কিন্তু দাঁড়াও যদি স্টপ করি, এই দেখো এইখানে একটা সংকোচন আছে, এইখানে একটা সংকোচন আছে, এইখানে একটা সংকোচন, এইখানে একটা সংকোচন, দুইটা সংকোচনের মধ্যবর্তী যেই দূরত্ব সেইটাকে আমরা বলছি 1 ল্যামডা। ঠিক যেমনটা যখন আমাদের এইরকম তরঙ্গ দৈর্ঘ্য থাকতো বা অনুপ্রস্থ তরঙ্গ থাকতো, তখন আমরা কি বলতাম? এই যে পিক টু পিক যে দূরত্ব বা ট্রাফ টু ট্রাফ যে দূরত্ব, সেইটাকে আমরা বলতাম না যে এইটুকু হচ্ছে আমাদের এক তরঙ্গ দৈর্ঘ্য বা এইটুকু আমাদের এক তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক তেমনি ওখানেও যখন সংকোচন টু সংকোচন বা প্রসারণ টু প্রসারণ, যেমন যদি আমরা একটা কাজ করি, দাঁড়াও এখানে হচ্ছে কন্টিনিউ দেই, এবার পজটা করব হচ্ছে প্রসারণের জায়গা। এই যে দেখো খেয়াল করে এইখানে একটা প্রসারণ ঘটছে, কিন্তু এই জায়গাটাতে এখানে একটা প্রসারণ ঘটছে। সো প্রসারণ টু প্রসারণ অথবা সংকোচন টু সংকোচন যে দূরত্বটুকু, সেটাই হচ্ছে এখানকার 1 ল্যামডা। বুঝতে পারছো? ক্লিয়ার? থ্যাংক ইউ। সো তাহলে আমরা এই জিনিস আশা করি বুঝতে পেরেছি। এখন আসো আমরা একটু দেখে ফেলি যে তরঙ্গের আরো কি কি প্রকারভেদ আছে, তরঙ্গটার আরো কি কি প্রকারভেদ আছে সেইগুলা নিয়ে আমরা একটু ছোট করে দেখে ফেলি। এগুলো একটু তাত্ত্বিক পড়াশোনা, অবজেক্টিভের জন্য আসতে পারে যে কিসের ভিত্তিতে তরঙ্গ কত প্রকার, এরকম কিছু ছোটখাটো প্রশ্ন কিন্তু দিতে পারে,
ওকে, আমি সেলুসারের বই রেফারেন্স ধরে দেখাচ্ছি। হ্যাঁ, সো এবার আসো যে আমাদের তরঙ্গের সরণের উপর ভিত্তি করে, তরঙ্গের সরণের উপরে ভিত্তি করে, তরঙ্গের সরণ, তরঙ্গের সরণের উপর ভিত্তি করে, ভিত্তি করে তরঙ্গটা হচ্ছে দুই প্রকার। তরঙ্গটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, যেটা আগে যায়, বুঝতেই পারছো, অগ্রগামী তরঙ্গ মানে যেটা গমন করে। আর আরেকটা হচ্ছে স্থির তরঙ্গ, আরেকটা হচ্ছে স্থির তরঙ্গ। এই তরঙ্গটা কণাগুলা কাপাকাপি করে ঠিক, কিন্তু তরঙ্গটার স্মরণ হয় না কোনো। এটা খুবই ইন্টারেস্টিং একটা পড়া, এই স্থির তরঙ্গ। সো আমরা এগুলো দেখব। অগ্রগামী তরঙ্গ তো আমরা দেখছি যে তরঙ্গর ওই যে ট্রাফ বা ক্রেস্ট বা ওই যে তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ খাজ, এগুলা কিন্তু দেখা যায় স্মরণ হয়, একটা জায়গা থেকে স্মরণ হয়ে আরেকটা জায়গায় যায়, তাই না? সো ওইটাকে আমরা বলছিলাম অগ্রগামী তরঙ্গ, যেই তরঙ্গটা মুভ করে, যেমন একটু আগে দেখলাম বা ওই যে আগের দিন যে আমরা এরকম তরঙ্গ দেখছিলাম, এগুলা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। এই যে এগুলা হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে, দেখো এইটা দেখো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, সুন্দর মতন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তরঙ্গটা, বাম দিক থেকে তরঙ্গটা ডান দিকে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই দেখো যদি আমরা একটা ফিক্সড এন্ড করে দেই, তাহলে একটু খেয়াল করো তো, এইবার তরঙ্গটা কাপাকাপি করতেছে ঠিক, তরঙ্গটা কাপাকাপি করতে, এখান থেকে আসলে সবসময় উৎস থেকে তৈরি হয়, কারণ এখানে পারফেক্টলি এটা দেখা যাবে না। যাই হোক, এটা মাথায় রেখো যে যখন আমরা হচ্ছে অগ্রগামী তরঙ্গটা হয়, অগ্রগামী তরঙ্গে বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে তরঙ্গটা মুভ করে। কিন্তু স্থির তরঙ্গে যেটা হয় যে তরঙ্গটা একই জায়গা থেকে কাপাকাপি করতে থাকে, তরঙ্গটা শক্তি পাস করতে পারে না, কোনো এনার্জি পাস করতে পারে না, কোনো তথ্য পাস করতে পারে না, তরঙ্গটা একই জায়গায় থেকে তার কণাগুলাই এভাবে করে স্পন্দিত হতে থাকে। যেমন তোমরা দেখছো গিটারের তারের ক্ষেত্রে, গিটারের তারের ক্ষেত্রে যদি তারটাকে একটা বাড়ি দাও, তাহলে কি হয়? তরঙ্গটা কি এক পাশ থেকে আরেক পাশে যেতেই থাকে যেতেই থাকে, নাকি ওইটা নিজের জায়গা থেকে কাপাকাপি করতে থাকে? নিজের জায়গা থেকেই কিন্তু এটা কাপাকাপি করতে থাকে। তো এটা কেন হয় সেগুলো আমরা সামনে দেখব, তরঙ্গের উপরিপাতন থেকে ওই কনসেপ্টটা আসবে। ওটা অনেক ইন্টারেস্টিং একটা পড়া, খুবই দারুণ। দেখবা একটা সুন্দর, মানে ওই যে বললাম না যে সামনের ক্লাসে দেখবা যে এই তরঙ্গ সামনে যত যাব তত দেখবা যে ফিলে ভরপুর এই অধ্যায়। আচ্ছা, এরপরে আছে হচ্ছে তরঙ্গের বিস্তারের মাত্রার উপরে ভিত্তি করে। তরঙ্গের বিস্তারের মাত্রার উপরে ভিত্তি করে তরঙ্গ আবার তিন প্রকার। তরঙ্গের বিস্তারের মাত্রা, বিস্তারের মাত্রা এটার মানে কি? এটার মানে হচ্ছে, এটা যদিও এমনিতে ভাষায় বোঝানো একটু কষ্টকর, দেখি সামনের ক্লাসে কোনো সুন্দর সিমুলেশন পেলে নিয়ে আসবো না। দেখো তরঙ্গের বিস্তারের মাত্রা, এটা হয় একমাত্রিক, এটা হয় একমাত্রিক, একমাত্রিক, অথবা হতে পারে দ্বিমাত্রিক, অথবা হতে পারে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক তরঙ্গের বিস্তারের মাত্রার উপর ভিত্তি করে এটা তিনটা মাত্রা হতে পারে। একটু ব্যাখ্যা করতেছি, দাঁড়াও। যেমন একমাত্রিকটা হচ্ছে আমরা দেখছি শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ, বা ধরো আমাদের আলোক তরঙ্গ হতে পারে। দ্বিমাত্রিক যেটা, এটা হচ্ছে পানির তরঙ্গ বা ঢেউ, পানির তরঙ্গ বা পুকুরের ঢেউ, বইয়ের কথা লিখি পুকুরের ঢেউ, পুকুরের ঢেউ। আর ত্রিমাত্রিক যেটা, এটা হচ্ছে আলোক তরঙ্গ। আচ্ছা, আমি কি ভুলে ওইখানে মনে আলোক বলে ফেলছিলাম, সরি। আলোক তরঙ্গ হচ্ছে এইটারটা। দেখো একমাত্রিক শব্দ তরঙ্গ যেটা যে একমাত্রিক, এইটা বলতে আমরা কি বোঝাচ্ছি? তুমি দেখো তরঙ্গের বিস্তারের মাত্রা, তো এইখানে খেয়াল করে দেখো, যখন আমরা তরঙ্গের বিস্তারের কথা বলছি শব্দ তরঙ্গের ক্ষেত্রে, বা ধরো যে কোনো একটা অনুপ্রস্থ তরঙ্গ নিলাম, তখন বলতো এখানে যে কণাটার বিস্তার হয়, সেই বিস্তারটা কি বলতো এরকম উপর থেকে নিচের দিকে একই মাত্রায় এটা ওঠানামা করে না? যখন আমরা তরঙ্গের বিস্তারের কথা বলি তখন তো একটা কণার বিস্তার, সো এই একটা কণা কি সম্পূর্ণভাবে জাস্ট উপরে নিচে ওঠানামা করে, উপরে নিচে আপ ডাউন করে, একই মাত্রায় সেটা ওঠানামা করে।
তাই এটা হলো একমাত্রিক তরঙ্গ। ঠিক আছে, এটা হচ্ছে একমাত্রিক তরঙ্গ। এটা শব্দ তরঙ্গ লিখতে পারো বা স্প্রিং এর কম্পন লিখতে পারো, বইতে এটা আছে, লিখতে পারো স্প্রিং এর তরঙ্গ। স্প্রিং এর তরঙ্গ অর্থাৎ যেটা এক মাত্রায় কাঁপাকাঁপি করতেছে। এখন পুকুরের ঢেউ, এটাও আমাদের কাছে মনে হয় কি যে ভাই পুকুরের ঢেউ তো এরকম এক মাত্রাতেই ওঠানামা করে, কিন্তু না। পুকুরে যে সমস্ত ঢেউগুলা তৈরি হয় সেইগুলাতে আমাদের যে কণাগুলা থাকে সেই কণাগুলা না বৃত্তাকার একটা পথে তারা মুভ করে। কণাগুলা, পাশাপাশি কণাগুলা তাদের বিস্তারটা এরকম, মানে তাদের মোশনটা হয় এরকম বৃত্তাকার টাইপের মোশন। অর্থাৎ তাদের যে বিস্তার, সেই বিস্তার কিন্তু ডান দিকে একটা বিস্তার আছে তাদের এবং বাম উপরের দিকে একটা বিস্তার আছে তাদের। তুমি দেখবা যে পানির ঢেউয়ের উপরে যদি তুমি একটা চিপসের প্যাকেটকে রাখো, তুমি দেখবা চিপসের প্যাকেটটা একটু সামনে আগায় আবার পিছায় আসছে কেমন যেন। চিপসের প্যাকেটটা একটুখানি মানে চিপসের প্যাকেট কিন্তু জাস্ট উপরে ওঠা নিচে নামা এরকমটা হয় না, কারণ পানির যে তরঙ্গটা, সেই তরঙ্গের কণাগুলা দেখা যায় তারা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এটা সুন্দর সিমুলেশন আছে, এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাই দিব। এটা একটু মাথায় রেখো, আমার কাছে এটা রেডি নাই, এটা একটু সার্চ দেওয়া লাগবে। সো এটা হচ্ছে পুকুরের ঢেউয়ের জন্য যেটা, এটা আমি নেক্সট ক্লাসে সিমুলেশনটা দেখাই দিব না, সিমুলেশন দেখাবো। একই সাথে এই যে ত্রিমাত্রিক আলোক তরঙ্গ কিভাবে করে মুভ করে এটার একটা সিমুলেশন দেখাই দিব না। আলোক তরঙ্গ দেখা যায় একটা গোলীয় ভাবে তাদের কম্পনটা হয়। সো এটার যে বিস্তারটা, সেই বিস্তারটা হচ্ছে ত্রিমাত্রিক একটা বিস্তার থাকে। ঠিক আছে, গেল। আর আরেকটা টাইপের ভাগে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে তরঙ্গ মুখের উপরে ভিত্তি করে। এই টপিকটাও একটু অ্যাডভান্স, আমাদের আপাতত এই চ্যাপ্টারের সামনের টপিকগুলো পড়তে আর এটা লাগবে না, তবুও একটু যেহেতু বইতে আছে লিখে রাখতে পারো যে তরঙ্গ মুখের উপরে ভিত্তি করে, তরঙ্গ মুখের উপর ভিত্তি করে, তরঙ্গ মুখের উপর ভিত্তি করে এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সমতল তরঙ্গমুখ, সমতল তরঙ্গমুখ, আর একটা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ, আর একটা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। সো এটাও কি জিনিস, এটাও আমি একটু ছোট্ট করে নেক্সট ক্লাসে দেখাই দিব না। ঠিক আছে, তরঙ্গমুখ, সমতল তরঙ্গমুখ বা গোলীয় তরঙ্গমুখ। ঠিক আছে, এইবার আসো মানে তরঙ্গ চলাচলের জন্য মাধ্যম দরকার হয় না কি হয় না? মাধ্যমের প্রয়োজনীয়তার উপরে ভিত্তি করে তরঙ্গকে আবার দুই ভাগে ভাগ করা হয়। মাধ্যম লাগে নাকি মাধ্যম লাগে না, মাধ্যমের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। কি কি বলতো? মাধ্যমের উপর ভিত্তি করে বা মাধ্যমের উপস্থিতির উপর ভিত্তি করে, সেলুসারের বইতে আবার এটা আলাদা করে নাই। মাধ্যমের উপস্থিতির উপর ভিত্তি করে, কিন্তু তপন স্যারের বইতে শুরুতেই আছে। মাধ্যমের উপস্থিতির উপরে ভিত্তি করে এটা আবার দুই প্রকার, যেটা তোমরা হয়তো 9, 10-এও পড়ছো। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, যেই তরঙ্গ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন হয়, মাধ্যম প্রয়োজন হয়। আর আরেকটা হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এইখানে মাধ্যমের প্রয়োজন হয় না, এটা হলো আমাদের মেকানিক্যাল ওয়েভ, আর এইটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হ্যাঁ, সো যেটাই মাধ্যমের প্রয়োজন হয় সেটা হলো যান্ত্রিক তরঙ্গ, যেটাই মাধ্যমের প্রয়োজন হয় না এটা হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এখন ভাইয়া মাধ্যমের প্রয়োজন হয় না, তাইলে আবার তরঙ্গ মুভ করে কিভাবে? এটা হচ্ছে আলোক তরঙ্গ যেটা, বা ওই যে এক্স রে যেগুলা, এগুলা হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ, এগুলা হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। আর এই যে মাধ্যমের প্রয়োজন হয়, এটা কি? শব্দ তরঙ্গ, পানির ঢেউ, এগুলো সবই কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়। সো তুমি দেখবা যে আলোর ক্ষেত্রে সূর্য থেকে আলোক রশ্মি পৃথিবীতে আসছে, আলো একটা তরঙ্গ,
সো সূর্য থেকে যখন আলোকরশ্মি পৃথিবীতে আসলো, মাঝখানে কিন্তু শূন্য মাধ্যম। সো কোনো মাধ্যম ছাড়াই আলোকরশ্মিটা কিন্তু সূর্য থেকে পৃথিবীতে আসছে। তাইলে ভাইয়া এটা কিভাবে প্রপাগেট হয়? তাড়িৎচুম্বক তরঙ্গটা মূলত ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এই দুইটাকে অসিলেট করার মাধ্যমে তরঙ্গটা শক্তিটা ট্রান্সফার করে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে এগুলাকে। এই রিলেটেড পড়াশোনাগুলা আমরা ভৌতালোক বিজ্ঞান অধ্যায়ে গিয়ে পড়ব, যেটা সেকেন্ড পেপারের 7 নাম্বার চ্যাপ্টার। জাস্ট এটা মাথায় রাখো, যান্ত্রিক তরঙ্গটা মুভ করার জন্য বা প্রপাগেট করার জন্য আমাদের মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু তাড়িৎচুম্বক তরঙ্গে মাধ্যমের প্রয়োজন হয় না। এখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটা পরস্পরের মধ্যে স্পন্দন হওয়ার কারণে তরঙ্গটা এক পাশ থেকে আরেক পাশে যায় বা সঞ্চালিত হয়। বুঝতে পারছো? ওকে, কেন এমন হয়? এটা তো বিশাল বড় একটা উত্তর। কেন এমন হয়, সৃষ্টি হয় কিভাবে, এটা বলতে পারি। মূলত এক্সেলারেটেড চার্জড পার্টিকেলের কারণে তাড়িৎচুম্বক তরঙ্গের উৎপত্তি হয়। এক্সেলারেটেড চার্জড পার্টিকেল অর্থাৎ মনে করো কোনো একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা যদি এক্সেলারেশনে থাকে, কোনো সমবেগে না, এক্সেলারেশন থাকে, তখন সেখান থেকে একটা তাড়িৎচুম্বক তরঙ্গের উদ্ভব হয়। বুঝতে পারছো কি ভাষায় কথা বলতেছেন ভাই? বাদ, এগুলা বাদ। জাস্ট এইটা মাথায় রেখো যে দুই ভাগে ভাগ করা যায়। আমি এই জন্য ওইগুলা ব্যাখ্যা করার এখন প্রয়োজন নাই, জাস্ট এগুলো একটু নামটা জেনে রেখো। সমতল তরঙ্গমুখ, গোলীয় তরঙ্গমুখ, একটু সিমুলেশন দেখালে একটা আইডিয়া পেয়ে যাবা। আর তরঙ্গের বিস্তারের মাত্রার উপর ভিত্তি করে 3 প্রকার, তরঙ্গের স্বরণের উপর ভিত্তি করে 2 প্রকার, মাধ্যমের উপস্থিতির উপর ভিত্তি করে 2 প্রকার, এবং আমাদের মাধ্যমের কণাগুলো স্পন্দনের বিবেচনা, এটা হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, তাহলে এইগুলা একটু দেখে রেখো, তাহলেই হবে। ঠিক আছে, ডান ডানা ডান ডান। আমরা আজকে তাহলে এখানে শেষ করি। তোমাদের কাছে সাথে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এই যে অগ্রগামী তরঙ্গ যেটা বললাম, যে তরঙ্গের স্বরণের উপরে ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়, এই অগ্রগামী তরঙ্গটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়াশোনা শুরু করব। এখান থেকে আগামীকালকে শুরু করব, এবং এই টপিকটা থেকেই আমাদের তরঙ্গ অধ্যায়ের মূল এসেন্স কিন্তু শুরু হবে। মানে যত টাইপের ম্যাথ বলো, এখান থেকে সামনের যত থিওরিগুলা বলো, সবগুলা কিন্তু এই লেকচারটার উপরে বেস করে সামনে পাবা। আগের যে ভিজিক্যাল স্টেফলামের, এটা চ্যাপ্টারে খুবই ছোট্ট একটা পড়া, কিন্তু সামনে অগ্রগামী তরঙ্গ সমীকরণটা কিভাবে আসলো, তারপরে আমাদের এখান থেকে কিভাবে স্থির তরঙ্গের সমীকরণ আসলো, সবগুলা কিন্তু আগামীকালকের লেকচার থেকে আমরা পাবো। সেই কারণে সরলসন্ধিত স্পন্দনের যে সমীকরণটা, সেটাও একটু দেখে এসো, সেই সাথে অগ্রগামী তরঙ্গটাও আমরা দেখে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আগামীকালকে ক্লাস হবে ইনশাল্লাহ। দোয়া করো সবাই, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।